হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কলকাতা হক্স আর তোমাদের বন্ধু আমি অমিত। তো বন্ধু, কদিন আগেই সিকিম থেকে ঘুরে এসেছিলাম। তো এটা হচ্ছিল মে মাসের 25-এ বেরিয়েছিলাম, আর জুন মাসের 1 তারিখে আমি রিটার্ন করেছি। তো স্বাভাবিক ব্যাপার, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো কি বিষয়ে আজকের ভিডিও। এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা, সব বাইকারদের কাছেই। তো যখনই কোথা থেকে ঘুরে আসবে, বিশেষ করে পাহাড় থেকে, না তোমার নিজের বন্ধু বান্ধবরাই জিজ্ঞাসা করবে ভাই কত টাকা তেল পড়লো, বা ভাই কত খরচা করলি। এরকম সামথিং প্রচুর প্রশ্ন আসে যে রাস্তায় কোনো সমস্যা হয়েছে কিনা, কি বৃত্তান্ত, কত আমরা গেলে কিভাবে যাব, কার সাথে যোগাযোগ করব। তো এই বিষয়ে আছে আজকেকার ভিডিও। তো আজকেকার ভিডিওটাকে আমি 4টে ভাগে ভাগ করেছি, 4টে পার্ট করছি না একটা ভিডিওতেই। যেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে রুট, সেকেন্ড হচ্ছে পেপারস, থার্ড হচ্ছে এক্সপেন্সেস, এবং ফোর্থ হচ্ছে সেফটি। তো চলো ভিডিও শুরু করা যাক। বেশি কথা বলার থেকে ভিডিও মেন টপিকে যাওয়াটাই ভালো। তো আমি সিকিম যখন গেছিলাম, তো একটা ডায়েরি মেনটেন করতাম। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে কত কি খরচাপাতি আমি রোজ লিখে রাখতাম। আর এই হচ্ছে সেই ডায়েরি। তো এটার মধ্যেই আমার সবকিছু লেখা আছে। তো আমি কত তারিখে গেছিলাম, কোন হোটেলে ছিলাম, ফোন নাম্বার বগেরা ভিডিওতে তো দিয়েই দিয়েছি। প্লাস এখানে কিছু খরচাপাতি, সেগুলো এখানেই লেখা আছে। ভিডিওতে তো প্রতিদিনকার খরচাপাতি লেখা সম্ভব নয়। তো ফার্স্ট আসি রুট নিয়ে। তো দেখেছিলে আমি যখন শিলিগুড়ি গেছিলাম, আমি কোন রুট থেকে গেছিলাম। যারা সাউথ কলকাতা থেকে যাও তারা ডানকুনি হয়ে আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে পুরনো দিল্লি রোড হয়ে মগরা হয়ে আসাম রোডে গিয়ে উঠতে হবে। আসাম রোড থেকে তুমি কৃষ্ণনগর অনায়াসে যেতে পারো, এবং রাস্তা ফার্স্ট ক্লাস। খুব অল্প সময় কৃষ্ণনগর যাওয়া যায়, এবং কৃষ্ণনগরের পর থেকে আপ টু রায়গঞ্জ অব্দি খুব ভালো রাস্তা। রায়গঞ্জটা টপকাতে করলে ডালখোলা বাইপাস বাইকার্সদের জন্য চালু হয়ে গেছে, যেতে পারো, অসুবিধা নেই। অল্প সময় ভালো মতন যাওয়া যায়। এটা গেল রুট। সেকেন্ড হচ্ছে গিয়ে পেপার। সিকিম যেতে গেলে তোমাকে দুটো পেপার তো অবশ্যই বানাতে হবে। সেটা হচ্ছে গিয়ে ট্রাভেল কার্ড, আর তারপর হচ্ছে পারমিট। ট্রাভেল কার্ডটা তুমি বাড়িতে বসে নিজে বানাতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো পয়সা লাগে না। সিকিম গভর্নমেন্টের ওয়েবসাইট আছে একটা, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন থেকে তোমরা চেক করে নিতে পারো, যখন যাবে তখন বানিয়ে নিও। তোমরা কত তারিখে সিকিম এন্টার করছো, কত তারিখে সিকিম ছেড়ে বেরোচ্ছ, জাস্ট এই ইনফরমেশনটা উইথ আধার নাম্বার দিয়ে ওখানে, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা হয় আর কি, সেটা দিয়ে তোমরা ওখানে ওটা লগ ইন করে একটা পিডিএফ ফাইল পাবে, সেটাকে প্রিন্ট দিয়ে কপি ব্যাগে রেখে দিও। পারমিট করতে গেলে তোমাকে যে কোনো ট্রাভেল এজেন্ট দিয়ে করতে হবে, প্লাস নিজেও করতে পারো। নিজে করলে তো খুব অল্প পয়সায় হয়। এখন সিকিম গভর্নমেন্টের একটা রুলস আছে, জানো, নিজের নামে বাইক নিয়ে যেতে হবে প্রথমত। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার বাইকের জন্য পার ডে তোমাকে 100 বা 200 এরকম কিছু একটা টাকা তোমাকে পে করতে হয় সিকিম গভর্নমেন্টকে। তো আমার পারমিটে লেগেছিল 1800 টাকা। পারমিটটা বানিয়েছিলাম সিটি কম্পিউটার, সেটা হচ্ছে কি মঙ্গানে সিটি কম্পিউটার বিবেকজির কাছ থেকে। আমাদের পারমিট করেছিল আমার 27, 28, 29, 30, 31 5 দিনের পারমিট। আমাকে টাকা নিয়েছিল 1800 টাকা, অনলি নর্থ সিকিম। চাইলে তুমি এখানে ইস্ট সিকিম অ্যাড করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ইস্ট সিকিম অ্যাড করলে, 2 দিন অ্যাড করলে 200, 400 টাকা এক্সট্রা তোমার পে করতে হবে। আদার্স কোনো খরচা নেই পেপারসের জন্য। আর নিজের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন গাড়ির, আর ইন্স্যুরেন্স, আরসি বুক, সবই তোমার নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে। জেরক্স প্লাস অরিজিনাল। রাস্তায় জেরক্স লাগলে লাগতে পারে। আর বিশেষ করে পারমিটটাকে তোমাকে 8 কপি জেরক্স করতে হবে, 8টা জায়গায় ওটা তোমাকে জমা করতে হবে। এবার আসি খরচার কথা। ডে ওয়ান খরচা হচ্ছে, আমরা গেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি ডে ওয়ান। তো আমি এখান থেকে আগের দিন রাত্রে 1040 টাকা তেল ভরে নিয়েছিলাম ফুল ট্যাঙ্কি। আর রাস্তায় গিয়ে আরেকবার 1000 টাকা তেল ভরেছিলাম। তো প্রথম থেকে বলি, প্রথম 1040 টাকা তেল, তারপরে আবার পরে 1000 টাকার তেল, পারমিটের জন্য 1800 টাকা, লাঞ্চ একটু এক্সপেন্সিভ হয়ে গেছিল সেদিনকার, 230 টাকা, আর ডিনার করেছিলাম 90 টাকা। যেহেতু দুজন ছিলাম, আমাদের হোটেল ভাড়া 1100 টাকা নিয়েছিল, ডিভাইডেড বাই 2 করলে 550 টাকা করে পার হেড পড়েছিল। তো টোটাল আমার প্রথম দিনের খরচা হয়েছিল 4160 টাকা, উইথ পেট্রোল, ফুডিং প্লাস হোটেল। 4160 টাকা ডে ওয়ান, কলকাতা টু শিলিগুড়ি। শিলিগুড়ির থেকে বেরিয়ে আমরা পরের দিন গেছিলাম মঙ্গন। ডে টু শিলিগুড়ি টু মঙ্গন খরচা হয়েছিল। পেট্রোল আমার খানিকটা জায়গা ছিল ট্যাঙ্কিতে, তো আমি অটো ফুল করেই সবসময় তেল ভরাই। তো যখনই যে ভরাই, যতটা ধরে ভাই ভরে দাও, যা টাকা হয় দিয়ে দিই। তো 500 টাকার তেল লেগেছিল, ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল। তো 500 টাকা তেল, 80 টাকা লাঞ্চ, ব্রেকফাস্ট,
20 টাকা, মানে ওই লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসঙ্গেই হয়ে গেছিল আর কি। সেদিনকার চা আর ম্যাগি খেয়েছিলাম 100 টাকা, আর হোমস্টেতে দিয়েছিলাম 700 টাকা। মঙ্গানের হোমস্টেটার নাম ছিল গঙ্গা হোটেল। রতন কারকে তোমরা ভিডিওতে দেখেছো হয়তো। তো টোটাল খরচা হচ্ছে 1300 টাকা। 1300 টাকা প্রথম দিনের গেল, 4160 টাকা। সেকেন্ড দিন 1300 টাকা। ডে 3 মঙ্গন টু থাঙ্গু ভ্যালি। লাচেনে আমরা থাকতে পারতাম, তার কারণ থাকিনি লাচেনে। লাচেনে প্রচুর পরিমাণে টুরিস্ট থাকে, আর থাঙ্গু ভ্যালিতে থাকার একটা প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে থাঙ্গু ভ্যালি থেকে গুরুদম্বার লেকের দূরত্বটা অনেকটা কম। আর থাঙ্গু ভ্যালিতেই হচ্ছে তোমার চেকপোস্ট, মানে থাঙ্গু ভ্যালি গ্রামটা থেকে 500 মিটার নিচে নেমে আসলেই আর্মির চেকপোস্ট। তোমার লাচেনে থাকলে ভোরবেলা 4টে উঠে হন্তদন্ত হয়ে দৌড়াতে হয় স্ট্যাম্প করানোর জন্য, কারণ একটা লিমিটেড টাইম অব্দি ওখানে স্ট্যাম্প হয়। স্ট্যাম্প তারপরে বন্ধ হয়ে যায় 11টা থেকে 11:30 বা 12টার মধ্যে, তোমাকে আবার গুরুদম্বার থেকে রিটার্ন করতে হবে। সুতরাং থাঙ্গুতে থাকাটাই বেটার। থাঙ্গুতে থাকলে দুটো তোমার সুবিধা, তুমি একটু ঘুমোতে পারছো, প্লাস চেকপোস্ট হচ্ছে তোমার হোমস্টের পাশেই থাকবে। তুমি 7টার সময় ঘুম থেকে উঠলেও আরামসে স্ট্যাম্প করে নিয়ে গুরুদম্বার ঘুরে আসতে পারো। তো আমরা ডে 3 করেছিলাম মঙ্গন টু থাঙ্গু ভ্যালি। তো আমাদের খরচা হয়েছিল, পেট্রোল নিয়েছিলাম 406 টাকা। মঙ্গনের পেট্রোল পাম্প থেকে লাস্ট পেট্রোল আমরা 406 টাকার ভরেছিলাম। ম্যাগি খেয়েছিলাম 125 টাকা, 15 টাকার বিস্কিটের প্যাকেট। আর হোমস্টে নিয়েছিল 900 টাকা। 900 টাকা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমেত। তো এটা গেল ডে 3 মঙ্গন টু থাঙ্গু ভ্যালির খরচা। টোটাল খরচা হলো 1446 টাকা। এবার আসি ডে 4-এ। থাঙ্গুতে তো ছিলামই। পরের দিন সকালবেলা উঠে কোথায় যাচ্ছি না, গুরুদম্বার হয়ে আমরা চলে এসেছিলাম লাচুংয়ে। তো লাচুংয়ে যেদিন আসি গুরুদম্বার হয়ে, সেদিন রাস্তায় খরচ হয়েছিল 20 টাকা চা, পপকর্ন খেয়েছিলাম 20 টাকা, আর হোমস্টে নিয়েছিল 900 টাকা। তো টোটাল খরচা হলো 940 টাকা। এই 900 টাকাটা হচ্ছে কি লাচুংয়ের হোমস্টের কথা বলছি। এখানেও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব সমেত 900 টাকা পার হেড। তো যাই হোক, মোটামুটি ভালোই অল্প স্বল্প খরচার মধ্যে হয়ে গেছে। তেল লাগেনি, কেননা লাস্ট পেট্রোল পাম্প মঙ্গন থেকে আমরা তেল নিয়ে গেছিলাম। আর আমি কোনো জ্যারিকেন ব্যবহার করি না, কারণ আমার এক্সপালসে লাগে না। তো 406 টাকা লাস্ট তেল ভরেছিলাম। ফুল ট্যাঙ্কি হয়ে গেছিল। ফুল ট্যাঙ্কি হলে আমার এক্সপালসে 500 কিলোমিটার অনায়াসে যায়। পাহাড়ে মোটামুটি 400-450 কিলোমিটার যাবেই, জানতাম, এবং সেটাই হয়েছিল। তো ডে 4 আমরা থাঙ্গু থেকে গুরুদম্বার হয়ে লাচুংয়ে ঢুকলাম। ডে 5 লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়, 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি করে আমরা আবার রিটার্ন করেছিলাম গ্যাংটকে জাস্ট এমজি মার্কটা দেখার জন্য আমরা গেছিলাম। তো ডে 5-এ আমাদের খরচা হয়েছিল, আবার রিটার্ন যখন এসছি মঙ্গনে তখন বাজে বিকেল 5টা। তো 700 টাকার অটো ফুল করেছিলাম তেল। তো 700 টাকা তেল লেগেছিল। চা খেয়েছিলাম 20 টাকা। হোমস্টে নিয়েছিল 900 টাকা। পার্কিং, হ্যাঁ, লাচুংয়ে যখন তুমি তোমার পারমিট স্ট্যাম্প করতে যাবে, তখন তোমার কাছ থেকে 40 টাকাটা পার্কিং চার্জ নেবে 0 পয়েন্টে গাড়ি পার্কিং করার জন্য। এটা জানি না কেন নেয়, এটা তো আমার পুরো বেকারই লাগলো। আর একটা জিনিস যেটা এটা কার্যকরী, সেটা হচ্ছে 100 টাকা একটা নেবে হয়তো রাস্তায়। তোমার বাইক নিয়ে যারা যাও তাদের জন্য 100 টাকা, আর 4 চাকা নিয়ে গেলে তোমাকে 300 টাকা নিতে হবে। এটা 1 বছর ভ্যালিড থাকে। 1 বছরের মধ্যে স্লিপটা তোমার কাছে থাকলে নেক্সট টাইম তোমাকে চার্জেস দিতে হবে না। বাট আনফর্চুনেটলি আমরা স্লিপটা হারিয়ে ফেলেছি। ওটা নর্থ সিকিমটাকে ক্লিন করে রাখার জন্য ওই চার্জটা নেওয়া হয় 100 টাকাটা। তো ডে 5-এর খরচায় আসি। ডে 5-এর খরচা 700 টাকা পেট্রোল, চা 20 টাকা, হোমস্টে 900 টাকা, পার্কিং 40 টাকা, এনভায়রনমেন্ট ফ্রি যেটা 100 টাকা বলছিলাম সেটা হচ্ছে 100 টাকা। টোটাল খরচা হলো 1760 টাকা। তো আমরা লাচুং থেকে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি করে সোজা চলে গেলাম কোথায়, গ্যাংটকে। ডে 5 ডে 6-এ আমরা গ্যাংটক থেকে বেরিয়ে ডাইরেক্ট কলকাতা চলে এসেছিলাম। আমরা বেরিয়েছিলাম রাস্তায়, যদি কোথাও দাঁড়াতে হয় বা কোথাও রাস্তায় মানে স্টে করতে হয় রাত্রিবেলা, তো আমরা স্টে করবো, তো করিনি। ডাইরেক্ট কলকাতা চলে এসেছিলাম। 750 কিলোমিটার অনায়াসে চালানো যায়। আমরা বেরিয়েছিলাম সকাল 8টায়। ওয়েদারটাও খুব খারাপ ছিল, ভেবেছিলাম যে আসতে পারবো না। তো ওপরেই বৃষ্টি হচ্ছিল। গ্যাংটক থেকে যখন শিলিগুড়ি আসলাম আর বৃষ্টিটা ছিল না। ভিডিও সেরকম করিনি। শিলিগুড়ি থেকে গ্যাংটকের হোটেলে বসে একটা শট নিয়েছিলাম, আর শিলিগুড়ি থেকেই আবার কন্টিনিউ ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা এখনো আপলোড করিনি, করলেও আমরা দেখতে পারবো। আর যারা আমার সিকিম সিরিজ এখনো দেখোনি, আই বাটনে দেখো, লিঙ্ক আসছে, তো ওরা আই বাটন থেকে ক্লিক করে দেখতে পারো। ডে 6-এর খরচা আসি গ্যাংটক টু কলকাতা। বেশি খরচা হয়নি, 135 টাকা লাঞ্চ করেছিলাম। লাঞ্চ তো সেদিন হয়নি, লাঞ্চের টাইম পার হয়ে গেছিল, 4টের সময় করেছিলাম। 135 টাকা রুটি তরকা খেয়েছিলাম, আর পেট্রোল ভরেছিলাম 100 টাকা। টোটাল খরচা হলো 1135 টাকা। গ্যাংটক টু কলকাতা 1135 টাকায় বাড়ি চলে এসেছি। টোটাল খরচা হচ্ছে, প্রথম দিন থেকে বলি, ডে 1
4160 টাকা, ডে 2 1300 টাকা, আচ্ছা ডে 3 1446 টাকা, ডে 4 940 টাকা, ডে 5 1760 টাকা এবং ডে 6 1135 টাকা। টোটাল আমার খরচা হয়েছে 10,741 টাকা। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে সিকিম যেতে আহামরি এমন কিছু খরচা লাগে না। বাইক নিয়ে 10,741 টাকায় নর্থ সিকিম পুরোটাই কমপ্লিট করে এসেছি। ইস্ট সিকিম যেতে পারিনি, সময় এবং পয়সা দুটোই ভ্যারি করে আমাদের মতন ছোটখাটো বাইকারদের কাছে। এইবার হচ্ছে গিয়ে তোমাদের হয়তো মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে যে ট্রাভেল কার্ডটা কি। তো ট্রাভেল কার্ডটা দেখছো আমার ডান দিকে, এইটা হচ্ছে ট্রাভেল কার্ড। আর পারমিটের একটা কপি, এইটা হচ্ছে আমার পারমিট। তো পারমিটে আমার একটুখানি এজ ফেজ ভুলভাল দিয়ে দিয়েছে, ওটা কোনো ফ্যাক্টর না। তো এই হচ্ছে ট্রাভেল কার্ড আর এই হচ্ছে পারমিট। এবার অনেকের মনে প্রশ্ন আসে যে দাদা আমরা কিভাবে যাব, কোন রুট দিয়ে যাব। তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই তোমরা গ্যাংটক হয়ে যেও না। যদি বাইক নিয়ে যাও তোমরা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট মাঙ্গান চলে যাও, কেননা তোমরা একটা দিন নষ্ট করবে যদি ভায়া গ্যাংটক হয়ে যাও। আর ভায়া গ্যাংটক হয়ে যেতে গেলেই তোমার এক্সট্রা চার্জেস লাগবে কি, একদিনের হোটেল ভাড়া প্লাস একদিনের পারমিট খরচা তোমার ওখানেই শেষ, নষ্ট, টাকাটা পুরো ওয়েস্ট করা। তোমার যদি ইস্ট সিকিম করার ইচ্ছা হয় তাহলে গ্যাংটক হয়ে তুমি ইস্ট সিকিম করতে পারো। যদি নর্থ সিকিম করার ইচ্ছা হয় তুমি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট মাঙ্গান চলে যাও। মাঙ্গান থেকে তুমি থাঙ্গু যেতে পারো, লাচেনাও থাকতে পারো, গুরুদোংমার করে এসে লাচুং আসো, লাচুং থেকে 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি করে আবার তুমি রিটার্ন তুমি মাঙ্গানে আসতে পারো। হাতে সময় থাকলে তুমি শিলিগুড়িতেও চলে আসতে পারো। খুব অল্প সময়, কম্প্যাক্ট প্রোগ্রাম এটা, কম্প্যাক্ট, অল্প সময় অল্প বাজেটে খুব ভালো ঘোরা যায়, খুব অল্প পয়সা লাগে। দেখতেই পাচ্ছ আমি অল্প পয়সা লিখে তোমার হিসাব দিলাম 10,741 টাকা। তো যারা যারা যেতে চাও তারা দুটো জিনিস মাথায় রাখবে, একটা সেফটি গিয়ার তোমাদের কাছে জ্যাকেট ফ্যাকেট যদি থাকে তো ভালো, যদি না থাকে অ্যাটলিস্ট একটা এলবো গার্ড নি গার্ড কিনে নিও, একটা ভালো হেলমেট পরে যাও। আর ওখানে গিয়ে কোনো গাড়ির বাদিক থেকে ভাই ওভারটেক করবে না, বাদিক থেকে ওভারটেক করলে তোমার নিজেরই ক্ষতি হবে। বাদিকে ডান দিকে খাই থাকে, জানি না কোনো সময় কোনো গাড়ি চেপে দিলে পরে তুমি ওখানেই চলে যাবে নিচে, তোমার আর বাড়ি ফেরা হবে না। সুতরাং খুব ভালো করে গাড়ি চালাতে হবে। অনেকে বলে কলকাতায় গাড়ি চালালে সারা দেশে সারা পৃথিবীতে যেখানে ইচ্ছা গাড়ি চালানো যায়, এটা ভুল কথা। এইসব কথায় কান দেবে না। কলকাতায় গাড়ি চালানো, পাহাড়ে গাড়ি চালানো আকাশ পাতাল পার্থক্য। যদি মানে হিসাব করো পার্সেন্টেজ হিসাবে, যদি সেফটির দিক থেকে বলি, কলকাতায় তোমার সবসময় ধরো 75% তোমার সেফটি নিয়ে তুমি চলতে পারো, পাহাড়ে তুমি পারবে না 75% সেফটি নিয়ে। কেননা এমন এমন কার্ভ আছে, এতটাই স্টিপ রাস্তা, কিছু কিছু বাইক তুমি রাখতে পারবে না। যদি বাইক বন্ধ হয়ে যায়, যদি দাঁড়িয়ে যায়, তাহলে তুমি তো নিচে তো পা পাবে না, বাইকটা আছাড় খাবে, আর তুমি কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। খুব সাবধানে আরামসে গাড়ি চালাতে হবে, হুড়োতাড়া করে কোনো লাভ নেই। ঘুরতে যখন গেছো একদিন সময় নষ্ট হলেও কিন্তু যায় আসে না, তাই না? আর একটা বড় বিষয় হচ্ছে অক্সিজেন লেভেল কম, শরীর খারাপ করে, এই সেই হেনা তেনা অনেকে অনেক কিছু বলে। আমি ভাই বলি কিছুই হয় না, পারলে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেও, লাগে না। আমার বাংলা মোদ্দা কথা হচ্ছে গিয়ে দশকর্ম দোকান থেকে 20 টাকা কর্পূর নিয়ে যেও, টোপলা করে মাঝে মধ্যে একটু গন্ধ শুকে নিও, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অক্সিজেন লেভেল মানুষের শরীরে কম থাকলে মানুষ মরে যায় না। একটু বমি বমি ভাব আসে, শরীরটা একটুখানি কমজোর হয়ে যায়, মাথা একটু ঘোরায়, নিচে নেমে আসলে আবার ঠিক হয়ে যায়। 1 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম টাইম লাগে, 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। আর যদি পারো তো বালিশটা মাথায় উঁচু করে দিয়ে শোবে, এবং ওখানে যা বালিশ টালিশ দেয় যথেষ্ট উঁচু উঁচু মোটা মোটা বালিশ দেয়, তোমার কষ্ট হবে না। তো চলো ভিডিওটাকে আর টানছি না, আর বড় করছি না। মেন যে ঘটনা, মেন যে খরচার কথা যেটা বলার ছিল, যেটা সাজেশন দেওয়ার ছিল, কোন রুট হয়ে যাবে, কিভাবে যাবে, কি বৃত্তান্ত, তো সবকিছুই বলে দিলাম। ভিডিও আর বড় করছি না, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ছোট্ট একটা রাইড প্ল্যান করছি, জানি না কি হবে, সময় এবং পয়সা দুটোই আমার কাছে অনেক ভ্যারি করে, আমার কাছে না সবার কাছেই করে। তো আমাদের মতন ছোটখাটো বাইকারদের এইটাই হয় প্রবলেম। তো একটা ছোট একটা রাইড প্ল্যান করছি, কদিন পরে ভিডিও আসলে দেখতেই পাবে। এখন বলছি না কোথায় যাচ্ছি, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।